আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাফার্জ হোলসিম বা এলএচবি এই স্টকটার Q3 2025 বা সেপ্টেম্বর কোয়ার্টার অনুসারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের কাছে একটা পোল ক্রিয়েট করার মাধ্যমে জানতে চেয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে কোন শেয়ারের অ্যানালাইসিস দেখতে চান। সেখানে সবচেয়ে বেশি ভোট এসেছিল এলএচবি বা লাফার্জ হোলসিমের জন্য। এই কারণে এই ভিডিওতে আমরা লাফার্জ হোলসিমের অ্যানালাইসিস করতেছি। আপনি যদি চান নেক্সট ভিডিওতে আমরা আপনার স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, তাহলে কমেন্টে অবশ্যই আপনার স্টকের নামটা লিখবেন। দেন আমরা কমেন্ট থেকে আপনার স্টকগুলা নিয়ে একটা পোল ক্রিয়েট করব। সো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ওই পোলে আপনার স্টকটাকে ভোট দিতে হবে। আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেয়া থাকবে। সেইখান থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিতে পারেন। তো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা আমাদের এনালাইসিস এ চলে আসি। আজকে আমরা যে স্টকটার এনালাইসিস করব এর টিকার এলএচবি। আর এটার কোম্পানি নেম লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি। এটি 1997 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং এটি সিমেন্ট সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। তো আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি, শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখলে দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 63.39% স্টক এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 22% এর মতো স্টক। ফরেন হোল্ডিংস এ রয়েছে 1% এর একটু কম স্টক। আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে 13.69% স্টক। আর এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 36.61% এবং এদের অথরাইজড ক্যাপ 1400 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 1161 কোটি টাকা। আর মার্কেট ক্যাপ রয়েছে ৫,৬৪৪ কোটি টাকা। আর বর্তমানে বাজারে এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে ১১৬ কোটি। আর 52X এর প্রাইস রেঞ্জ যদি আমরা এর অবস্থানটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 50% এর চাইতে একটু কম অবস্থান বা 40% এর আশেপাশে রয়েছে। যেখানে তার 52X এর লো প্রাইস ছিল ৳৪২.৫০ এবং 52X এর হাই প্রাইস ৳৬২.৫০। আর কারেন্ট প্রাইস রয়েছে ৳৪৮.৬০। বেসিক বিজনেস মেট্রিক্স যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এদের এমপ্লয়িজ রয়েছে ৬৭২ জন এবং এদের আনঅডিটেড পি 14 আর অডিটেড পি রয়েছে 17.29। দ্যাট মিনস আসলে অডিটেড পি এর চাইতে বর্তমান বা আনঅডিটেড পি একটু কম রয়েছে। আর এনএভি রয়েছে ৳১৬, এনএভি টু প্রাইস মানে এনএভির 3 টাইমস প্রাইসে তারা বর্তমানে মার্কেটে ট্রেড হচ্ছে। এই ভিডিওতে আমরা মূলত সেপ্টেম্বর ২০২৫ কোয়ার্টারের ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, যেটা তার জন্য থার্ড কোয়ার্টার এবং এই স্টকটা লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর ২০২৪ এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা যদি তাদের টোটাল অ্যাসেটস এর গ্রাফটা দেখি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে তার টোটাল অ্যাসেটস মোটামুটি ভালোভাবেই গ্রো করতেছে। আর টোটাল লায়াবিলিটিজও আমরা অলমোস্ট সিমিলার প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেন টোটাল ইকুইটি আর টোটাল অ্যাসেটস আসলে একদম অলমোস্ট সিমিলার। তো এইখানে সবগুলাই অলমোস্ট সেম। আমরা হয়তোবা জাস্ট লায়াবিলিটিস টা বেশি আছে কিনা সেটা হয়তো পরবর্তী স্লাইডে বা ডেট টু ইকুইটি রেশিও স্লাইডে দেখতে পাবো। আপাতত এটা আমাদের কাছে অলমোস্ট আসলে নিউট্রাল একটা ডেটা মনে হচ্ছে। তো আমরা শুরুতেই কোয়ার্টারলি আর্নিংস ডেটায় আসি। তো আমরা শুরুতেই এই কোয়ার্টার মানে সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটা দেখব। যেখানে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ গ্রোথ 6.49%। দ্যাট মিনস সেপ্টেম্বর ২০২৪ এর যেই কোয়ার্টার ওই কোয়ার্টারের চাইতে সেপ্টেম্বর ২০২৫ এ 6.5% এর মতো রেভিনিউ গ্রোথ হয়েছিল। যেখানে সেপ্টেম্বর ২০২৪ এ তার রেভিনিউ ছিল ৳৬২৭ কোটি টাকা এবং সেপ্টেম্বর ২০২৫ এ আমরা দেখতে পাচ্ছি সেটা ৳৬৬৮ কোটি টাকা। আর অপারেটিং প্রফিটে আমরা 2.81% অপারেটিং গ্রোথ দেখতে পাচ্ছি লাস্ট ইয়ারের তুলনায়। দেন নেট প্রফিট আমরা 36.47% গ্রোথ দেখতে পাচ্ছি। আ সো এইখানে লাস্ট ইয়ারে তার যে এই নেট প্রফিট সেটা ছিল মাত্র ৳৮৭ কোটি টাকা। বর্তমানে তার নেট প্রফিট কিন্তু ৳১১৯ কোটি টাকা। আর আমরা যদি তার অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেটা দেখতে পাচ্ছি 19.89%, নেট প্রফিট মার্জিন 17.93%। আর এবার যদি আমরা ৩ কোয়ার্টার মিলিয়ে মানে ৯ মাসের ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি তার রেভিনিউ গ্রোথ 4.69%। দ্যাট মিনস আসলে সে লাস্ট কোয়ার্টারে আগের ২ কোয়ার্টারের চাইতে বিজনেস একটু কম্পারেটিভলি বেটার করেছে। আর অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু আমরা ৯ মাসে নেগেটিভ দেখতে পাচ্ছি, সেটা নেগেটিভ 9.71%। আর দেন নেট প্রফিট গ্রোথ এ পাচ্ছি আমরা 7.49%। তো
তো এইখানে আমরা কিন্তু আগের বছরের ৩ কোয়ার্টার মিলিয়ে তার নেট প্রফিট একটা ভালো ডেটা ছিল। যেই কারণে এই বছরের ডেটাতে তার এই যে গ্যাপটা এইখানে নেট প্রফিটের গ্রোথের মতো নাই। আর অপারেটিং প্রফিট মার্জিন যদি আমরা দেখি তাহলে অপারেটিং প্রফিট মার্জিন 20% এর আশেপাশে রয়েছে আর নেট প্রফিট মার্জিন 16.5% এর মতো রয়েছে। তো এইবার আমরা ৯ মাসের ডেটার উপর বেস করে তার যদি অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা করি এবং সেই পার্থক্যটা দেখি তাহলে দেখতে পাচ্ছি তার অ্যানুয়ালাইজড বা এস্টিমেটেড রেভিনিউ আসতেছে ২,৮৮৮ কোটি টাকা। যেইটা তার ৫ বছরের রেভিনিউ সিজিআর কিন্তু 12.23% আর ১০ বছরের রেভিনিউ সিজিআর এ পাচ্ছি আমরা 11.63%। আর অ্যানুয়ালাইজড বা ৯ মাসের ডেটার উপরে বেস করে যে অ্যানুয়ালাইজড ডেটাটা পেয়েছি সেই হিসাবে তার ইপিএস আসতে পারে ৳৪.৮ মতো। তো সেই হিসাবে তার ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর পাচ্ছি আমরা 15% এর মতো। আর ১০ বছরের নেট প্রফিটের সিএজিআর আমরা পাচ্ছি 8.76%। তো এইখানে এই যে আ এই কোম্পানিটা এই ফেজটাতে তার বিজনেস যেভাবে গ্রো করেছে, আ রিসেন্ট ইয়ার গুলাতে তার গ্রো একটু স্লো বা উল্টা নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা। যেই কারণে কিন্তু ১০ বছরের নেট প্রফিটের সিএজিআর এর সংখ্যাটা ছোট। ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর এ আমরা একটা বড় সংখ্যা দেখতে পাচ্ছি। আর অপারেটিং প্রফিট মার্জিন যদি আমরা দেখি, আ অপারেটিং প্রফিট মার্জিনে আমরা কিন্তু যে এই নাম্বারটা ৯ মাসের ডেটাতেও সেম পেয়েছিলাম। কারণ আমরা ৯ মাসের ডেটার উপরে বেস করেই অ্যানুয়ালাইজড ডেটা এখানে করেছি। তো রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড এর ডেটাটা যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে কম্পারেটিভলি যে গ্যাপ, এই গ্যাপগুলা একটু বড় হচ্ছে। স্পেশালি এই ডিসেম্বর ২০২৩ এ গ্যাপটা অনেক বড় ছিল। দ্যাট মিনস তার রেভিনিউ যেই হারে বাড়তেছে তার চাইতে তার বা সেই তুলনায় তো কস্ট অফ গুডস সোল্ড টা বাড়তেছে না। তারা তাদের কস্ট অফ গুডস সোল্ড টাকে কমায়ে রাখতে সক্ষম হচ্ছে। তো এটা অবশ্যই একটা গুড সাইন। আর নেট প্রফিট মার্জিনেও কিন্তু আমরা সেই ইমপ্যাক্টটা দেখতে পাচ্ছি। কারণ এইখানে যেটা বললাম যে গ্যাপটা অনেক কম। সো এই গ্যাপটা বাড়ার সাথে, সাথে দেখেন এখানে আমরা আ এই যে নেট প্রফিট মার্জিন কিন্তু 6% এর মতো ছিল। ওইখান থেকে বাড়তে, বাড়তে সেটা এখন 21% এর আশেপাশে গিয়েছে। যদিও লাস্ট ইয়ারে আমরা একটা ড্রপ দেখেছি। আ সেটা 13% এর আশেপাশে চলে এসেছে। বাট এই বছর কিছুটা সে রিকভার করার চেষ্টা করতেছে। তো তার নেট প্রফিট মার্জিন 20% এর আশেপাশে থাকবে বা 15% এর উপরে এই 15-20% এর মাঝে যতদিন আছে ততদিন আমাদের কাছে ভালোই মনে হচ্ছে বা এখন আপাতত আমাদের কাছে এটা ভালোই মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা শুরুতেই আসবো ডেট টু ইকুইটি রেশিওতে যেটা বলেছিলাম আগে যে তার ডেট টু ইকুইটি রেশিওর উপরে আমরা নির্ভর করে বুঝতে পারবো যে তার আসলে ডেট রয়েছে কিনা। সো আমরা বর্তমানে কিন্তু ডেট টু ইকুইটি রেশিও 0% পাচ্ছি। আর ডেট কভারেজ রেশিও কিন্তু মোটামুটি ভালো আছে যেটা 33% এর মতো। তার মানে তার প্রতি ৳১০০ অপারেটিং প্রফিটের এগেইনস্ট এ ৳৩ মতো ডেট দিতে হয় বা ৳৩৩ অপারেটিং প্রফিটের এগেইনস্ট এ ৳১ তার ইন্টারেস্ট আকারে পে করতে হয়। তো আমরা যদি নেট ক্যাপেক্স এর বা ক্যাপেক্স টু নেট প্রফিট রেশিওটা দেখি তাহলে দেখতে পাচ্ছি নেট প্রফিটের 43% তারা ক্যাপেক্স এ খরচ করেছে লাস্ট ইয়ারে। সো মেবি তারা কোন একটা এক্সপানশন এ রয়েছে। আর ROE যদি দেখি মানে রিটার্ন অন অ্যাসেটস পাচ্ছি আমরা 14% এর আশেপাশে। আর দেন রিটার্ন অন ইকুইটি পাচ্ছি আমরা 24% এর আশেপাশে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এ পাচ্ছি আমরা 33% এর আশেপাশে। আর রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালও আমরা পাচ্ছি 24% এর আশেপাশে। সো ওভারঅল এটা ভালো ডেটা। কারণ বর্তমানে ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের কাছে আমি 13% বা ব্যাংকগুলাতে হয়তো 13% পাওয়া যাচ্ছে। মাঝারি বা নিম্নমানের ব্যাংকগুলার কাছ থেকে। বাট বেটার বা ভালো ব্যাংকগুলা কিন্তু 11% আশেপাশে দিচ্ছে। এছাড়াও ট্রেজারি বন্ডেও কিন্তু 11% আশেপাশে পাওয়া যাচ্ছে। সেইখানে এই কোম্পানিতে আমি বিনিয়োগ করলে তারা আমার ইকুইটিকে 24% করে রিটার্ন জেনারেট করতে পারতেছে এবং আমার ইনভেস্টেড ক্যাপিটালেও 24% রিটার্ন জেনারেট করতে পারতেছে। সো ওভারঅল এটা আমার কাছে একটা ভালো মেট্রিক্স মনে হচ্ছে। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি, তার কিন্তু অ্যাসেট বাড়তেছিল সেটা আমরা দেখেছি। টার্নওভারও যদিও বাড়তেছে বাট অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু খুবই ভালো। কারণ এই যে লাস্ট কয়েকটা বছরে আমরা যেটা এখানে দেখেছিলাম আ যে তার টার্নওভার বা এই যে রেভিনিউতে একটু লাস্ট 3 ইয়ার্স একটু স্লো গতি আমরা দেখেছিলাম। বাট এইখানে কিন্তু এই যে গত বছরের চাইতে এই বছর তার অ্যাসেট টার্নওভার রেশিও বেশ ভালো হওয়ার কথা। আর ROE যদি দেখি ROE ও কিন্তু তারা 5.27 থেকে ইমপ্রুভ করে সেটা
27% আশেপাশে নিয়ে এসেছিল। যদিও সেটা এখন বর্তমানে 24% এর মতো রয়েছে। ওভারঅল ROE নিয়ে যেটা বললাম যে হ্যাঁ, ROE টা তার ভালো রয়েছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার ক্যাশ ফ্লো ডেটা দেখব। ক্যাশ ফ্লো ডেটার জন্য আমরা শুরুতেই যদি ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিওতে কিন্তু আমরা এই কোম্পানিটাকে 50-100% এর আশেপাশেই পে করতে দেখি। যেমন এই বছরটাতে একটু কমে যায়, যেটা 31% ছিল, বাট পরের বছরেই তারা অলমোস্ট 150% এর মতো পে আউট রেশিও মেইনটেইন করে। দেন আবার একটু কমে যায়, সেটা আবার 34% ছিল, বাট এরপরে আবার তারা 200% ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করে। তো এবছর আবার সেটা কমে আসতেছে বা 66% এর মতো তারা ডিভিডেন্ড পে আউট করতেছে। যদিও তারা সেপ্টেম্বর কোয়ার্টারে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করেছে সেইটা এখানে ইনক্লুডেড নাই। সো সেটা হলে হয়তোবা আবার 100% প্লাস হয়ে যাবে। তো এখন 100% প্লাস যদি তারা ডিভিডেন্ড পে করতে থাকে তাহলে সেটা হয়তো সাস্টেইনেবল হবে না। তাদেরকে এখন ডিভিডেন্ড পে আউট রেশিওটা 50% এর আশেপাশে নিয়ে আসতে হবে। যেহেতু লাস্ট 2 ইয়ার্স এ তারা বেশ ভালো পরিমাণ ডিভিডেন্ড পে করেছে। এইখানে কিন্তু আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে ভালো ২ টা স্পাইক দেখতে পাচ্ছি। যেমন ডিসেম্বর ২০২১ এ কিন্তু ৳১২০ কোটি মতো সে ডিভিডেন্ড পে করেছিল। বাট ডিসেম্বর ২০২২ এ ১ বছরের ব্যবধানে সে কিন্তু অলমোস্ট 5 টাইমস অর 6 টাইমস ডিভিডেন্ড পে করেছে। যেইখানে ২০২১ এ ছিল ৳১২০ কোটি, আর এইখানে সে ৳৬৪৬ কোটি পে করেছে। দেন আবার ৳২০০ কোটি মতো পে করল ২৩ এ, আবার কিন্তু সে ৳৭৮৪ কোটি পে করেছে ২০২৪ এ। ওভারঅল কিন্তু ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা বা রেশিওটা একটু কমিয়ে আনা দরকার এখন। তারা যদি বিজনেস গ্রো করতে চায়। আর ডিভিডেন্ড পে আউট রেশিওতে আমরা কিন্তু 66% আ দেখতে পাচ্ছি এবছর। আর ৫ বছরের ডিভিডেন্ড সিএজিআর পাচ্ছি আমরা 15%। ১০ বছরের ডিভিডেন্ড সিএজিআর পাচ্ছি আমরা 8.37%। এইখানে সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটা যদি চলে আসে বা নেক্সট কোয়ার্টারে হয়তোবা সেটা এড হবে। এড হইলে কিন্তু এই নাম্বারটা আরো বেড়ে যাবে। আর ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা যদি দেখি আমরা, এবছর কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ পাচ্ছি আমরা গত ১০ বছরে প্রথমবারের মতো। আমরা আসলে অনেকগুলা কোম্পানির ক্ষেত্রেই নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো পেয়েছিলাম। এই যে এবছরটা আসলে একটু নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। কারণ গত বছর অনেকেই ডিভিডেন্ড বেশ ভালো পরিমাণ পে করেছে। আ সো সব মিলিয়ে আসলে তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা একটু কম দেখতে পাচ্ছি। আর যদি এছাড়াও দেখি তার এই যে এই ২ বছর, যেই ২ বছর আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে ভালো স্পাইক দেখতে পাচ্ছি, এই ২ বছর ছাড়া প্রত্যেক বছরই এবং কারেন্ট ইয়ারটা ছাড়া আসলে প্রত্যেক বছরই তার ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টকে কভার করেছে। এটা একটা গুড সাইন। তো আমরা এই স্টকটার ব্যালেন্স শিট ডেটা দেখলাম, আর্নিংস ডেটা দেখলাম এবং রেশিওস ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন দেখব। শুরুতেই আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি আসি, তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন দেখার জন্য এখানে আমরা তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট গুলা নিয়েছি এবং সেটার আগের বছরের সাথে একটা গ্রোথ বের করেছি। তো এখানে যদি আমরা লিনিয়ারলি গ্রোথটা আ হিসাব করি তাহলে কিন্তু 71% এর মতো গ্রোথ দেখতে পাচ্ছি। আর ডিসকাউন্ট রেট নিচ্ছি আমরা 10.82%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের yield। আর এইখানে আমরা আসলে 71% এটা একটু বেশি মনে হচ্ছে। আর আমরা যদি এখানে ৫ বছরের ডিভিডেন্ড সিজিআর দেখি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15.35%। ১০ বছরে আমরা 8.37% নিচ্ছি। তো আমরা হয়তোবা সেফ থাকার জন্য 8.37% নিতে পারতাম। বাট এইখানে যেহেতু আমরা বলেছি যে এখন তার ডিভিডেন্ড পে আউট অ্যামাউন্টটা বা রেশিওটা একটু কমানো উচিত। সেজন্য আমরা 8% এরও কম নিব। তো এইখানে আমরা 6.5% নিচ্ছি। সো 6.5% করে যদি সে গ্রো করে নেক্সট 10 ইয়ার্স তাহলেই আমরা হ্যাপি। তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা। তো তাহলে আসলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳৫০, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 3% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা যদি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এনালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করার চেষ্টা করি, সেটা হয়তো আমরা পারব না। কারণ তার এই যে কারেন্ট ইয়ারে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ দেখতে পাচ্ছি। সো এই কারণে আমরা ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশনটা করতে পারতেছি না। তো আমরা এখন রেসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন করার চেষ্টা করব। রেসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন করার জন্য আমরা টোটাল ইকুইটির ডেটা নিয়েছি এবং নেট প্রফিটের ডেটা নিয়েছি। তো এই ২ টারই আমরা গ্রোথ রেট নিয়েছি, নিয়ে সেটার একটা লিনিয়ার এভারেজ করেছি। নেট প্রফিটে আমরা পাচ্ছি 19% এর মতো, আর ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি আমরা 4 অর 3.5% এর মতো। আমরা দেখি যে নেট প্রফিটের গ্রোথ রেট আমরা এখানে কত পেয়েছিলাম। এইখানে কিন্তু ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর পেয়েছিলাম আমরা 15% এর আশেপাশে।
আর 10 বছরের নেট প্রফিটে সিএজিআর ছিল কিন্তু 8.75 অর 9% এর আশেপাশে। আমরা এই দুইটার মাঝামাঝি নিব। মাঝামাঝি নিলে আমরা যদি নেট প্রফিটের গ্রোথ রেট বা এক্সপেক্টেড নেট প্রফিট নেক্সট 10 ইয়ার্স এর জন্য যদি আমরা 10% করে ধরি, ওই 9 আর 14 এর মাঝামাঝি বা মাঝামাঝিও না, আসলে অলমোস্ট লোয়ার লেভেলেই, সো 10% ধরি। আর ইকুইটি গ্রোথ রেট আমরা ধরে নিচ্ছি যেই হারে বাড়তেছে এই হারে বাড়লেই মোটামুটি আমরা হ্যাপি। সো 3% ই যদি ধরি, 3% ধরলে কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳৮৪.৬৪, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে ৭৪% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা ২ টা ভ্যালুয়েশন মডেলে তার ভ্যালুয়েশন করেছিলাম। সেটার একটা সামারি যদি আমরা দেখি, তাহলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা তার ভ্যালুয়েশন পেয়েছিলাম ৳৫০, আর রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন পেয়েছিলাম ৳৮৫ র আশেপাশে। এই ২ টার যদি আমরা এভারেজ করি, এভারেজ করলে আসে ৳67.38, যেটা তার বর্তমান প্রাইস ৳৪৮.৬০ এর এগেইনস্টে 38.63 বা 34 or 40% এর আশেপাশে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা এই স্টকটার ব্যালেন্স শিটের ডেটা, আর্নিংস ডেটা, রেশিওস, ক্যাশ ফ্লো এবং ভ্যালুয়েশন দেখলাম। এই যে পুরো এনালাইসিসটা করলাম সেটার একটা সামারি যদি আমরা দেখি, শুরুতে আমরা দেখব বুলিশ টেকওয়েজ। বুলিশ টেকওয়েজে আমরা দেখেছিলাম যে তার আর্নিংসে একটা ভালো গ্রোথ রয়েছে। ইপিএস কিন্তু ৳৪.৮ বা ৳৪ আশেপাশে আসার একটা চান্স রয়েছে। তো সেটা যদি হয় তাহলে লাস্ট ইয়ারের চাইতে একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে পলিটিক্যাল কিছু চেঞ্জ বা মুভমেন্টের কারণে কিন্তু লাস্ট ইয়ারে তার কনস্ট্রাকশন বা বাংলাদেশের কনস্ট্রাকশন একটু কম ছিল। ওভারঅল আসলে মানুষের বা একদম পার্সোনাল লেভেলে কনস্ট্রাকশন কম না থাকলেও গভর্নমেন্ট লেভেলে তো সিউরলি কম ছিল। আর সিমেন্ট সেক্টরে কিন্তু 30% কনজিউমার গভর্নমেন্ট। সেইখানে এই গভর্নমেন্টের বা তার 30% কনজিউমার কম কনজিউম করার পরেও সে যদি তার রেভিনিউ অ্যান্ড ইপিএস বাড়াতে পারে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক। আর এছাড়াও আমরা দেখেছিলাম যে এই কোম্পানিটার কিন্তু ডেট টু ইকুইটি রেশিও 0 এবং তারা ফুললি ডেট ফ্রি একটা কোম্পানি। আর আমরা তার রিটার্ন রেশিও যেও কিন্তু হাই রিটার্ন দেখেছিলাম, যেটা তার আরওই কিন্তু 24% এর আশেপাশে ছিল এবং আরওসি কিন্তু আমরা 33% এর আশেপাশে দেখেছিলাম। এইটা কোম্পানির ম্যানেজমেন্ট আর অপারেশনাল এক্সিলেন্স কে প্রুভ করে। তো এটা আমাদের কাছে পজিটিভ একটা ব্যাপার মনে হয়েছে। এছাড়াও একটা হেলথি ডিভিডেন্ড পলিসি আমরা দেখেছি। তো এই বছর 66% ডিভিডেন্ড পেআউট রেশিও তারা মেইনটেইন করতেছে। যদিও এখানে বলেছিলাম যে সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটা আমরা ইনক্লুড করে নেই। তো নেক্সট ইয়ার থেকে হয়তো এই 60% এর আশেপাশে দেখার এক্সপেকটেশন থাকবে আমাদের এই কোম্পানিটার কাছ থেকে। আর ওভারঅল বা ফাইনালি আমরা কিন্তু এই কোম্পানিটাকে আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি 39% অর 40% এর আশেপাশে। তো এটা ছিল বুলিশ টেকওয়েজ। এবার যদি আমরা বিগ ইয়ারের টেকওয়েজটা দেখি, তাহলে কিন্তু আমরা গত ১০ বছরে ১ম বার এই কোম্পানিটার কাছে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো দেখেছিলাম, যেটা কিন্তু ৳৭১ কোটি নেগেটিভে পেয়েছি আমরা। আর রেভিনিউ গ্রোথটাও এই যে একটু স্লো দেখেছি আমরা, যে তার অ্যানুয়াল রেভিনিউ গ্রোথ রেট আমরা মাত্র 4.86% পেয়েছি গত বছরের তুলনায়। তো এইটা একটু স্লো মনে হয়েছে। এই যে যেটা বললাম যে এই ফেজটাতে তার বিজনেসটা যেই হারে বেড়েছে, লাস্ট 3 ইয়ার্স একটু স্লোইশ একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। আর অপারেটিং প্রফিটও আমরা দেখেছি যে ১ম ৯ মাসে তার অপারেটিং প্রফিট কিন্তু কমে গিয়েছে। যেইটা এখানে অপারেটিং প্রফিট কিন্তু আগের বছরের ১ম ৯ মাসে ছিল ৳৪৭৫ কোটি। এই বছর সেটা ৳৪২৯ কোটি। তো এই ব্যাপারটাও আমাদের কাছে নেগেটিভ মনে হয়েছে। আর কোম্পানিটার একটা এমএনসি কোম্পানি হওয়ার পরও তার টোটাল শেয়ার হোল্ডিংস এ 0.84% মাত্র ফরেন হোল্ডিংস। সো এইখানে আমাদের মনে হয়েছে যে এই কোম্পানিটাতে হয়তোবা ফরেন ইন্টারেস্টটা একটু কম। সো এটা আসলে খুব বড় নেগেটিভ ব্যাপার না। বাট উপরের ৩ টাকে হয়তো আপনি বেয়ারিশ টেকওয়েজ হিসেবে কনসিডার করতে পারেন। এটাকে আপনি চাইলে ইগনোরও করতে পারেন। তো এই পর্যায়ে আমরা এই স্টকটার টেকনিক্যাল চার্টে একটু অবস্থানটা দেখব। টেকনিক্যাল চার্টে অবস্থান দেখার জন্য আমি আগে থেকেই ড্র করে রেখেছিলাম। সো এইখানে আমরা একটা ডাউনওয়ার্ড চ্যানেল দেখতে পাচ্ছি। সো এই চ্যানেলের যে আপ লাইন, এটাকে কিন্তু এই স্টকটা অলওয়েজ রেসপেক্ট করেছে এবং এই যে লোয়ার লাইনটাকেও কিন্তু ২ বার রেসপেক্ট করতে দেখতে পাচ্ছি আমরা। তো এখনো আপ লাইনের আশেপাশে রয়েছে। নেক্সট সাপোর্ট জোন যদি আমি চিন্তা করি, এইটা হয়তোবা তার জন্য একটা নেক্সট সাপোর্ট জোন হতে পারে। তো এখানে নেক্সট এই যে লোয়ার যে লাইনটা, এটাকে রেসপেক্ট করবে কিনা আমরা জানি না। বাট এই আপার যেই লাইনটা, এটাকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে তখন হয়তো আমরা এটাতে একটা এন্ট্রি চিন্তা করব। বাট আপাতত এই নিচের এই লেভেলটা তার জন্য একটা সাপোর্ট জোন হতে পারে।
দেন এই লেভেলে যদি সে সাপোর্ট না নেয় তাহলে হয়তোবা এই লেভেলটাকে সে একটা সাপোর্ট হিসাবে নিতে পারে। কারণ আমরা প্রিভিয়াসলি এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। এছাড়াও তার এই যে চ্যানেলেও কিন্তু আমরা এইখানে আসার একটা পসিবিলিটিস বলব না আসলে। এইখানে আসার জন্য তার বা এইখানে সাপোর্ট পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো এটা আমরা জাস্ট ডে চার্টে দেখলাম। এবার আমরা যদি এই কোম্পানিটাকে আরেকটু লং রানে দেখি, উইক চার্টে যদি দেখি, উইক চার্টে দেখলে আ এই প্যাটার্নটা দেখে অনেকেই হয়তোবা বুঝতে পারতেছেন এটা কি প্যাটার্ন। তো এইটা আসলে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে যেটা হয় যে হ্যান্ডেলের সমান সে একটা রিটার্ন দেয়। তো আমরা যদি এইখান থেকে তার হ্যান্ডেলে বা যদি একটা ব্রেকআউট দেখতে পাই এইখানে বা আরেকটু নিচে, তো এই যে আমরা আ ব্রেকআউটে যদি ধরলে কিন্তু আমরা দেখেন এটা কত পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে। আ সেটা হলো ৳67.5 আশেপাশে। আর এইখানে দেখেন আমরা যদি এইটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স হিসাবেও মিলে যাচ্ছে। কারণ এই লেভেলে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং একই সাথে আমাদের ফ্ল্যাগ প্যাটার্নও এই জায়গায় নিয়ে আসতেছে এবং একই সাথে ৳67 পেয়েছি। দেখেন আমরা কিন্তু এইখানে ভ্যালুয়েশনও তার ৳67 আশেপাশে পেয়েছি। তো ওভারঅল তার যেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস এটাতে আমরা একটা জায়গায় অ্যালাইনড হইতে পারতেছি। বাট তার আগে একটা ব্রেকআউট দরকার। আর আরেকটু লং রানে যদি আমরা এই স্টকটাকে দেখি, মান্থলি চার্টে যদি এই স্টকটাকে দেখি, মান্থলি চার্টে আমি জাস্ট একটা জিনিস আ দেখলাম যে এইখানে এই যে মান্থলি চার্টে যে লাইনটা এটাকে যদি আমরা জাস্ট ড্র করি আর বা কানেক্ট করি, কানেক্ট করলে দেখতে পাচ্ছেন যে এইখানে লং রানেও কিন্তু এই স্টকটা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট বা ডাউন ট্রেন্ড এ রয়েছে। আ সো সেই ক্ষেত্রে এই যে ৳67 র যেই লেভেলটা এইটাতে যদি আসে আ সেজন্য কিন্তু তাকে এই ডাউনওয়ার্ড যে ট্রেন্ডটা এটাকে ব্রেকআউট দিতে হবে। মানে বর্তমান প্রাইসের এগেইনস্ট এ বা যেখানে রয়েছে সেখান থেকে যদি একটা ব্রেকআউট আমরা দেখতে পাই, ব্রেকআউট দেখতে পেলে আ এবং একই সাথে নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে এই কোম্পানিটা বিজনেস যদি ভালো করে, বিজনেস করলে কিন্তু ফান্ডামেন্টালস ও তার ইন্ট্রিনসিক ভ্যালু অবশ্যই বেড়ে যাবে। বা এখানে আমরা যেমন ফ্রি ক্যাশ ফ্লো তে বর্তমানে তার ভ্যালুয়েশন করতে পারিনি নেগেটিভ হওয়ার কারণে। তো ফ্রি ক্যাশ ফ্লো তেও যদি আমরা আন্ডার ভ্যালুড অবস্থায় পাই, অবশ্যই তার ভ্যালুয়েশন বাড়বে। আর প্লাস আসলে ইন্টারেস্ট রেট যদি কমে, কমলেও কিন্তু তার ভ্যালুয়েশন বাড়বে। তো ওভারঅল আমরা যদি তার বিজনেসে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাই, বা নেক্সট ইয়ার্স গুলাতে যদি নির্বাচিত সরকার আসে, তখন যদি তারা তাদের প্রজেক্ট গুলা আবার কন্টিনিউ করলে যেহেতু গভর্নমেন্ট সিমেন্ট সেক্টরে 30% এর মতো কনজিউম করে। সো এইখানে যদি কনজিউমার বাড়ে, তার বিজনেস যদি টার্ন অ্যারাউন্ড করে তাহলে হয়তোবা আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পাবো। আর সেই ব্রেকআউট এর গন্তব্যটা হয়তো একটু লম্বা রান হতে পারে। তবে সেটার জন্য অবশ্যই বেশ কিছু কন্ডিশন আছে। আর যেটা আমি অলরেডি বলেছি। আমি জাস্ট বলতেছি না যে এখনই এই স্টকটা মুভ করবে। জাস্ট ইনিশিয়াল যদি আমরা রেজিস্ট্যান্স চিন্তা করি, ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা হয়তোবা আ এই কোম্পানিটার জন্য এই যে এই লেভেলটা হতে পারে। ফার্স্ট রেজিস্ট্যান্স। তো ফার্স্ট রেজিস্ট্যান্স এ আমরা এই 66 থেকে ৳70 র আশেপাশে পাচ্ছি। আর ফাইনাল রেজিস্ট্যান্স যদি আমরা চিন্তা করি বা একটা বড় পরিসরে লম্বা সময় ২, ৪, ৫ বছর পরিসরে যদি চিন্তা করি, তাহলে হয়তোবা এই লেভেলটা তার জন্য একটা রেজিস্ট্যান্স হতে পারে যেইটা ৳92 র আশেপাশে রয়েছে। তো এই ছিল আমাদের ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকের ভিডিওটা শেষ করব। বাট শেষ করার আগে কিছু কথা একটু বলতে চাচ্ছি চার্ট ক্যানভাসের ব্যাপারে। তো চার্ট ক্যানভাস চ্যানেলে আপনারা হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে যতভাবে হেল্প করা যায় এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন পডকাস্ট বা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা আপনাদেরকে আরো এক্সপার্টদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমরা যদি Facebook পেজটা দেখাই, আমাদের আমাদের Facebook পেজেও কিন্তু আমরা আ বেশ ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করি। এইখানে আপনি দেখলে হয়তো দেখতে পাবেন। আমরা কিন্তু আ ইনফোগ্রাফিক্স দিয়েও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। ওভারঅল ফটো সেকশন গুলাতে দেখলে দেখবেন যে আমরা আর্নিংস এর ডেটা গুলাকেও ফটো কার্ড আকারে বা যেইভাবে আপনাদের কাছে রিচ করা যায় সেইভাবে আমরা রিচ করার ট্রাই করতেছি। তো এই কাজগুলা করার জন্য আমার একার পক্ষে আসলে করা সম্ভব হয় না। আমাদের একটা টিম মেইনটেইন করতে হবে। আমাদের ছোট্ট একটা টিম। তারা সবাই আসলে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আসলে অলমোস্ট ফ্রিতেই আপনাদেরকে আমাদের কনটেন্ট গুলা দিচ্ছি বা আমাদের রিসার্চ গুলা দিচ্ছি। আ এবং আমাদের আসলে আ ইচ্ছা আছে যে আমাদের যতটুকু সম্ভব বা যতদিন সম্ভব আমরা ফ্রিতেই আপনাদেরকে সার্ভিস দিব। সো সেজন্য আসলে আমরা কখনো কোনো পেইড অর কোনো কিছু নিয়ে চিন্তা করি নাই এবং এই ভিডিওতেও হয়তোবা আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা কিন্তু আমাদের স্লাইডে এড করেছি যে আমাদের স্পন্সর ওয়ান্টেড।
তো আমরা চাচ্ছি যে আমরা যদি কোনো স্পন্সর পেয়ে যাই সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ফ্রিতেই আপনাদেরকে কনটেন্ট দিব। কারণ আমাদের টিমটা ম্যানেজ করার জন্য কিছু ফাইন্যান্সিং এর অবশ্যই দরকার। সো আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন একটা স্পন্সর খুঁজে পেতে। স্পন্সর খুঁজে পেলে হয়তোবা আমাদের কনটেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাট স্পন্সর খুঁজে না পেলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।